আহনাফের কথা শুনে বজ্রাহত হলেন আমেনা বেগম। আহনাফ যে কাউকে পছন্দ করতে পারে এটাই তো সে কখনো ভাবতে পারেনি। এখন শুনছে তার বড় ছেলে কেয়াকে পছন্দ করে। কেয়া মেয়েটা ভালো, কিন্তু ওকে আহনাফ কতদিনই বা চেনে যে বিয়ে করার কথাও ভেবে ফেলেছে। বিস্ময় চাপা দিয়ে তিনি ছেলেকে শুধালেন, ভেবে বলছিস? বিয়ের মতো একটা ব্যাপার, না ভেবে কেন বলবো? না মানে, আমি তো ভেবেছিলাম তোর গার্লফ্রেন্ড আছে। কেয়াই কি তোর গার্লফ্রেন্ড? তোদের কি আগে থেকেই সম্পর্ক আছে? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, দেখা বা কথাও তেমন হয়নি। ভালো লাগে এটাই জানি। আর আমার গার্লফ্রেন্ড আছে ভেবেছ মানে? তিনি এবার সরু চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, তাহলে তোর হাতে খামচির দাগ কেন ছিল? কে দিয়েছিল? মায়ের কথা শুনে আহনাফ হেসে ফেলে। অর্ষার কথা মনে পড়ে যায়। সে হেসে হেসে বলে, ওটা কোনো গার্লফ্রেন্ডের নয়, তবে তোমার ভাষায় তাকে অপ্রেমিকা বলা যায়। তাহলে ওই অপ্রেমিকাকেই কেন বিয়ে করতে চাচ্ছিস না? এটা কেমন ধরনের প্রশ্ন ছিল মা? বললাম তো আমার কেয়াকে ভালো লাগে। ওকে কি তোমার পছন্দ নয়? না হলে বলে দাও, বিয়েটে করা লাগবে না, বাদ। রাগ করছিস কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। কেয়াকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। তুই যখন ওকেই বিয়ে করতে চাচ্ছিস তখন আমি প্রস্তাব পাঠাবো, তুই চিন্তা করিস না। চিন্তার কিছু নেই, বিয়ে তো আর নিজের হাতে না, আল্লাহর হাতে। এভাবে বলিস কেন? আমার ছেলে কি ফেলে দেওয়ার মতো নাকি? সন্তানদের নিয়ে মায়েরা সব সময়ই বাড়াবাড়ি করে। হয়েছে, চুপ থাক। আহনাফ সত্যি সত্যিই চুপ হয়ে গেল। তার ক্লান্ত লাগছে এখন, ঘুম দরকার। তাই সে এই ব্যাপারে আর কোনো কথা না বলে নিজের ঘরের দিকে চলে যায়। অর্ষা, তোর দু চোখে দেখতে চাই প্রেমের বর্ষা। তুই কেন প্রেমে পড়িস না সহসা? কবিতা বলে আশিক শার্টের কলার খানিকটা পেছনের দিকে টেনে দিল। ভাবখানা এমন যে এইমাত্র সে অস্কারপ্রাপ্ত একটা কবিতা বন্ধুদের শুনিয়েছে। বাকিরা ওর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তবে তিয়াস ভীষণ খুশি, মুখে হাত দিয়ে হাসছে। কি বুঝে হাসছে কে জানে। সকলের রিয়াকশন দেখে আশিক একটু থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, তোদের দৃষ্টি দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে গেলে বোমা লাগতো না। এক একজনের দৃষ্টি বিদ্রোহী রাজাকারদের দিকে দিতি, আর ওরা ঠুস ঠাস চোখের আগুনে ভস্ম হয়ে যেত। জুই ঠাস করে চপেটাঘাত করে আশিককে। আশিক অবুঝ বাচ্চার মতো গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। দাঁত কিড়মিড় করে জুঁই বলল, মাত্র এসে দাঁড়িয়েছি আমরা, একটু স্বস্তি তো নিতে দিবি। তার আগেই তোর আজাইরা কবিতা শোনানো শুরু করে দিলি। আশিক গাল ফুলিয়ে বলল, বিয়াত্তা মহিলা, না থুক্কু, হাফ বিয়াত্তা মহিলা, কথায় কথায় এত মারস কেন? বিয়ের ঘরে এক পা দিতে রাখছস, তাও তোর কুঁই কুঁই কমে না। আর আমি যদি বলি একটু ছুঁই, শুরু হয়ে যায় তোর গাঁই গুঁই। জুই বিরক্ত হয়ে দুহাত উপরে তুলে আকাশপানে তাকায়, ফরিয়াদ করার ভঙ্গিতে বলে, ইয়া আল্লাহ, এই অসভ্য বান্দাটাকে তুমি তুলে নাও। আশিক খ্যাক করে ওঠে, বলে, তোর কোন পাকা ধানে মই দিচ্ছি রে আমি? উত্তরে অর্ষা বলে, ওর কোন পাকা ধানে মই দিচ্ছিস আমরা কেউ জানি না, কিন্তু তুই আমার প্রেম নিয়ে পড়ছিস কেন? এই তো পয়েন্টে আসছিস। আমি কিন্তু সব দেখছি। কি দেখছিস? আশিক জমিয়ে জমিয়ে সকলকে বলল, আহিলের ভাইয়ের সঙ্গে তোমার কি চলে ময়না পাখি? সকলের দৃষ্টি গিয়ে পড়ে অর্ষার দিকে। অর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে বলে, মানে কি? এসব আবার কেমন কথা? ইস, একটু আগেও তো তুই তার সাথে ছিলি। আমি তো বাজারেই ছিলাম, তুই গাড়ি থেকে নামার পরই না আমি এলাম। অর্ষা রেগে বলল, আজে বাজে কথা বলবি না আশিক। পথে উনার সাথে দেখা হয়ে গেছিল, আর তিয়াস গাড়িতে ওঠার জন্য কান্না করছিল, তাই উঠেছি। গাড়ির কথা শুনে তিয়াস বলল, বুম 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 দাবো। রেশমি এবার কিল বসায় আশিকের পিঠে। সব সময় খালি পণ্ডিতগিরি। দিদার মাথা দুলিয়ে দুলিয়ে বলে, তোর কেন লাগছে তা কিন্তু আমরা জানি। এখন তো তুই আর অর্ষাই সিঙ্গেল, এজন্য জলে, তাই না? রেশমি রেগে মেগে বলল, ফালতু। অর্ষা বলে, থামবি তোরা? এতদিন পর দেখা হলো, কই একটু আড্ডা দেবো ভাবলাম, আর তোরা ঝগড়া শুরু করেছিস। আহিল হেসে বলে, তাও অযথা টপিক নিয়ে ঝগড়া।
ভাইয়া সম্ভবত বিয়ের জন্যই এসেছে এবার। লামিয়া, জুঁই আর রেশমি প্রায় সমস্বরে বলে উঠল, বলিস কি? মা এবার নাছোড় বান্দার মতোই ভাইয়াকে ধরেছে, বিয়ে না করে উপায় নেই। সন্ধ্যা নামার মুখে কুসুমের জরুরি ফোন পেয়ে বাড়িতে এসেছে রুহুল আমিন। বারান্দায় বসে কুসুম ফল কাটছিল। রুহুল জিজ্ঞেস করে, কি হয়েছে? এত জরুরি আসতে বললে কেন? এমন হুটহাট ছুটি আনা যায় নাকি? কুসুমের একবার ঘরের দিকে তাকে ফিসফিস করে বলল, আহিলের বাবা মা এসেছে, আহনাফ এসেছে। কেন? জানি না। ফল মূল মিষ্টি সব ওরাই এনেছে। ঘটনা তো সুবিধার লাগছে না। দেখছি আমি। অর্ষার তিয়াস কোথায়? জানি না, তিয়াসকে নিয়ে বেরিয়েছিল, এখনও আসেনি। আচ্ছা, বলে ঘরের ভেতর ঢোকে রুহুল আমিন। আমেনা বেগম এবং জহির চৌধুরীকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, ভালো আছেন? তারা সালামের উত্তর নিলেন, ওয়ালাইকুম সালাম। এরপর জহির চৌধুরী বললেন, আলহামদুলিল্লাহ ভালো। কুসুমকে দিয়ে আমরাই ফোন করিয়ে আসতে বলেছি। তোমার সমস্যা হয়নি তো? না না আঙ্কেল, গরিবের বাড়িতে আপনারা এসেছেন, এতে আমি ভীষণ খুশি হয়েছি। একটু থেমে রুহুল আহনাফকে জিজ্ঞেস করে, ভালো আছো ভাই? বিদেশ থেকে কবে আসলে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আজ সকালেই এসেছি। আছো তো এখানে কয়েকদিন? হ্যাঁ। জহির চৌধুরী বললেন, কাজের কথায় আসি রুহুল। বলছিলাম যে তোমার শালিকা মানে কেয়াকে আমার বড় ছেলের খুব পছন্দ হয়েছে। কেয়াকে আমাদেরও ভীষণ পছন্দ। ছেলেকেও বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজছিলাম আমরা। ভাবলাম চেনাশোনা ঘরের মেয়ে থাকতে বাইরে থেকে কেন আনবো? তোমরা তো আমাদের ঘরেরই মানুষ, কি বলো? হ্যাঁ আঙ্কেল, আপনারা এত বড়লোক হয়েও আমাদের মতো গরিবদের সাথে এত ভালো সম্পর্ক রেখেছেন, এটা তো পরম সৌভাগ্য। কুসুম খাবার এনে পাশে দাঁড়িয়েছে। খাবারগুলো টেবিলের উপর রেখে চোখের ইশারায় রুহুলকে কিছু বলে চলে যায়। ইশারা বুঝতে পেরে রুহুল বলে, এসব কথাবার্তা খালি মুখে বলা যায় না আঙ্কেল, আগে আপনারা নাস্তা করুন, আমিও একটু ফ্রেশ হয়ে আসতাম ততক্ষণে, যদি কিছু না মনে করতেন। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। রুহুল সরাসরি কুসুমের কাছে গেল পাশের ঘরে। বলল, কি হয়েছে? কি হয়েছে মানে? খবরদার বলে দিচ্ছি, কেয়ার সাথে ওই ছেলের বিয়েতে রাজি হবে না। রুহুল অবাক হয়ে তাকিয়ে থাকে। কুসুম বদমেজাজি মেয়ে হলেও ইগো, আত্মগরিমা অনেক উপরে, যা তার লোভের চেয়েও অধিক প্রাধান্য পায় সর্বদা। আহনাফের সেদিনের ব্যবহারের জন্য তিনি দু চক্ষে আহনাফকে দেখতে পারেন না। রুহুল বিস্মিত কণ্ঠে জানতে চায়, সমস্যা কি? কুসুম চাপাস্বরে বলে, অমন বেয়াদব ছেলের কাছে আমি আমার বোনকে বিয়ে দেব না। রুহুল আমিন সব জানে। সেদিন অর্ষাকে সাপোর্ট করে আহনাফ কুসুমের সাথে রাগারাগি করায় বেজায় ক্ষেপে আছে সে। রুহুল বুঝিয়ে বলে, রাগ করো না, কবে কেমন না কেমন একটু রাগ দেখিয়েছে, এর জন্য এখন ভুল সিদ্ধান্ত নিও না। কেয়ার সাথে বিয়ে হলে ভালোই হবে। কত বড় লোক না ওরা! কেয়া ভালো থাকবে আর আমরাও। দরকার নাই, আহিলের সাথে তোমার বোনের বিয়ে হলেই হবে। আহা, আহিল আর অর্ষা বন্ধু, ওদের বিয়ে হওয়ার সম্ভাবনা অনেক কম। যদি আমাদের এই আশা পূরণ না হয়, তখন তো সব যাবে জলে। আহনাফ যখন কেয়াকে বিয়ে করতে চাচ্ছে, তখন রাজি হয়ে যাও। আর আহিলের সাথে যদি পরে অর্ষার বিয়ে হয়, তাহলে তো আরও ভালো হবে আমাদের। ওরা চারজনই সুখে থাকবে আর আমরাও। কুসুম প্রথম প্রথম গড়িমসি করলেও রুহুল আমিন এক পর্যায়ে এসে কুসুমকে মানাতে সক্ষম হয়। দুজনেই ভেতরের ঘরে গিয়ে বিয়ের ব্যাপারে আলোচনা করে এবং পাকা কথা দেয়। অর্ষাকে বাড়িতে পৌঁছে দিয়ে আহিল বাড়িতে ফেরে আর বাড়িতে গিয়েই মায়ের কাছে খুশির খবরটা শুনতে পায়। কেয়াকে তার ভাই পছন্দ করে শুনে প্রথম প্রথম অবাক হলেও পরে আবার খুশিও হয়। এজন্য অবশ্য সে তার ভাইকে খেপাতেও ছাড়েনি। ঘরে গিয়ে সবার আগে খবরটা বন্ধু মহলে দেয়। অর্ষা তো বাড়িতে গেলে এমনিতেই সব জানতে পারবে, তাই মেসেঞ্জারের গ্যাঞ্জাম পার্টির গ্রুপে গিয়ে গ্রুপ কল করে আহিল। ফেরার পথে আহিল আর অর্ষা বাদে আশিক, দিদার, রেশমি, জুঁই এবং লামিয়া একসাথেই ফিরছিল। তার আগে ওরা একটু শপিংয়ে যায় বলে এখনও বাড়ি ফেরেনি। ডাটা অন ছিল বিধায় পাশাপাশি থেকেও সকলে গ্রুপ কলে জয়েন হয়। আর যথারীতি সকলের মতো এই খবরটা শুনে ওরাও স্তব্ধ হয়ে যায়। কথা বলা শেষ হলে লামিয়া ভেংচি কেটে বলে, দেখলে তো, মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, অথচ দেখো তলে তলে ঠিকই কেয়া আপুকে পছন্দ করেছে। ওর কথায় বাকিরা মৃদু হাসে। দিদার বলে, আগে চল কেয়া আপুর থেকে একটা ট্রিট নিয়ে আসি।
আশিক হাত ঘড়িতে সময় দেখে বলে, গেলে তাড়াতাড়ি চল, আপুর কিন্তু ছুটি হবে এখন। ওরা দুটো রিক্সা নিয়ে শোরুমের সামনে চলে যায়। কেয়াও তখন শোরুম থেকে বের হচ্ছিল। ওদেরকে একসাথে দেখে বলে, কিরে বান্দরের দল, তোরা এখানে কেন? আশিক বলে, ঢং কইরো না আপু, ট্রিট দাও তাড়াতাড়ি। কেন রে, তোর গার্লফ্রেন্ডের বিয়ে নাকি, ব্রেকআপ হয়েছে? তাহলে এই খুশিতে তো তোর ট্রিট দেওয়া উচিত, কারণ তোর থিওরি অনুযায়ী একটা গেলে 10টা পাওয়া যায়। দিদার বলল, ওর ব্রেকআপ হলে আমরা কি আর তোমার কাছে আসি? ওরে ফান্দে ফেলে কিভাবে ট্রিট আদায় করতে হয় তা আমরা জানি। আমরা এখন তোমার কাছেই এসেছি। আচ্ছা বুঝলাম, কিন্তু কারণটা কি, কেন ট্রিট দেব? রেশমি অবাক হয়ে বলল, তুমি কি সত্যিই জানো না, নাকি মজা করছো? কি আজব, মজা করব কেন? তোরা অর্ষার ফ্রেন্ড, তাই সম্পর্কে তোরাও আমার বেআই। কিন্তু বিশ্বাস কর, এই মুহূর্তে আমার মজা করার মতো মুড কিংবা এনার্জি কোনোটাই নাই। আমি ভীষণ ক্লান্ত, সবার চোয়াল এবার ঝুলে পড়ার মতো। যার বিয়ে ঠিক হয়েছে তাকেই জানানো হয়নি কিছু? জুই বিস্মিত কণ্ঠে বলল, কি অদ্ভুত ব্যাপার স্যাপার, তোমার বিয়ে ঠিক হয়েছে অথচ তোমাকেই কেউ জানায়নি? এবার কেয়ার বিস্মিত হওয়ার পালা। শুধু বিস্ময় নয়, কোন শব্দ দিয়ে এই বিস্ময়কে বিশ্লেষণ করা যাবে সেটাও তার বোধগম্য হচ্ছে না। অস্ফুট স্বরে বলে, বিয়ে? আহিলের বড় ভাই আহনাব ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। একটু আগে আহিল আমাদের ফোন করে জানালো। মজা করছিস নাকি সত্যি বলছিস? সত্যিই বলছি। তুমি কি সত্যিই জানতে না? না, আমার বিশ্বাস হচ্ছে না। অর্ষা জানে? এতক্ষণে তো জানার কথা, কিন্তু আমরা সত্যিই মজা করছি না আপু। কেয়া বলল, অসম্ভব, আমি এই বিয়ে করব না। কেয়া বাড়ি ফেরার পর থেকে গম্ভীর হয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। আহনাফের সাথে কেয়ার বিয়ে ঠিক হয়েছে খবরটা শুনে অর্ষা খুবই খুশি হয়েছে, কিন্তু কেয়ার অভিপ্রায় কিছুই বুঝে উঠতে পারছে না সে। এমতাবস্থায় কিছু যে জিজ্ঞেস করবে সেটাও তার সাহসে কুলাচ্ছে না। সকাল আনুমানিক 10টা বাজে। রুহুল আমিন অর্ষাকে শোরুমে যেতে বারণ করেছে কিছুদিন, এজন্য সে নিজে গিয়ে বোনের ছুটির জন্য কথা বলেছেন। বিয়ের বাড়ি, কাজের তো শেষ নেই। এই সময় বাড়িতে অর্ষার প্রয়োজনটা অত্যাধিক। আহনাফেরও ছুটি কম, এরপর আবার দেশে ফিরতে অনেক দেরি হবে, তাই বিয়েটা এখনই সেরে ফেলতে চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। রুহুল আমিন একটু গাঁইগুই অবশ্য করছিল প্রথমে, পরে জহির চৌধুরী তাকে আশ্বস্ত করে বলেছেন টাকার জন্য সে সাহায্য করবে। এই প্রস্তাব রুহুলের কাছে অনেকটা চাঁদ হাতে পাওয়ার মতোই, তাই তাড়াহুড়ায় বিয়েতে তার কোনো আপত্তি নেই। অর্ষা তিয়াসকে কোলে নিয়ে কেয়ার কাছে যায়। কেয়া একটু আগে ঘুম থেকে উঠেছে, কিন্তু এখনো বিছানা ছাড়েনি। অর্ষা জিজ্ঞেস করল, উঠো না কেন? উঠবো, সেই কখন তোমার ঘুম ভেঙেছে, এখনো তুমি শুয়েই আছো? তোমার কি মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? না, এমনি বললাম। কেয়া অর্ষার হাত ধরে বিছানায় বসায়। অর্ষা হেসে বলে, আহনাব ভাইয়ার সাথে তোমাকে দারুণ মানাবে। তাই? অবশ্যই। আচ্ছা, উনাকে তোর কেমন লাগে? কেমন লাগবে, উনি মানুষটা ভালো, জানো আমার 4 বান্ধবী কিন্তু তার প্রতি চরম লেভেলের ক্রাশ খেয়েছিল। কেয়া হেসে বলে, তাই নাকি? তুই ক্রাশ খাসনি? দূর যা, তুমি খুব ভালো করেই জানো আমি কেমন। স্কুল লাইফে শুধু তুষারকেই আমার ভালো লেগেছিল, আর সেই ভালো লাগাও তো ভাইয়ার মায়ের খেয়ে পালিয়ে গেল। কিন্তু তুমি হঠাৎ এসব প্রশ্ন করছো কেন? উনাকে কি তোমার পছন্দ হয়নি? তুমি এই বিয়েতে রাজি নও? কেয়া অর্ষার গাল টেনে দিয়ে বলল, আমি রাজি। অর্ষার মনের উপর থেকে যেন ভারী পাহাড় সরে গেল। এতক্ষণ কেয়ার গম্ভীর মুখ দেখে মনে কিন্তু কিন্তু একটা ভাব ছিল, এখন আর সেটা নেই। সে মনে প্রাণে চায় কেয়া সুখী হোক, আর সে আহনাবকে যতটুকু চেনে বা জানে, নিঃসন্দেহে কেয়া তার সাথে ভালো থাকবে। আহিলের ভাই বলে বিশ্বাসটা যেন একটু বেশি। একদিন কেটে গেছে বিয়ের বন্দোবস্ত করতে করতেই। ভারী জাঁকজমক অনুষ্ঠান আহনাফের পছন্দ, তাই সে জাঁকজমকহীনভাবে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা, আমেনা বেগম অনুষ্ঠান ছাড়া ছেলেকে বিয়েই করাবেন না। জহির চৌধুরীরও একমত। তাদের এক কথা, হয়তো আয়োজন তেমন করবে না, তবে অনুষ্ঠান করবেই করবে। এই নিয়ে বাড়িতে একচোট কথা কাটাকাটি হয়েছে, যার লেশ এখনো পর্যন্ত রয়েছে।
ইতিমধ্যে দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে। বাকিরা আজ রাতের মধ্যেই চলে আসবে। যেহেতু বিয়েটা অতি তাড়াহুড়া এবং কালকেই হবে, তাই দেরি করার উপায় নেই। হয়তো আরও কিছুদিন সময় নেওয়া যেত, তবে ফুপু, মামা, খালা এরা ছাড়াও বাকি কাছের আত্মীয়রা যখনই আহনাফের বিয়ের খবর শুনেছে, তখনই পই পই করে বলে দিয়েছে বিয়ের পর নতুন বউকে নিয়ে যেন অবশ্যই তাদের বাড়িতে আসে। এদের আবার ছেলে মেয়েদের শ্বশুরবাড়িও রয়েছে। সকলের বাসায় আলাদা আলাদা বেড়াতে গেলেও মিনিমাম 7টা দিন এক্সট্রাভাবে হাতে রাখতে হবে। আর এরা এতটাই কাছের আত্মীয় যে কারো দাওয়াত মুখের উপর ফিরিয়ে দেওয়ার উপায় নেই। অগত্যা বিয়ের ডেটও একদম কাছাকাছি ফেলেছে। বড় খালামণি, ছোট খালামণি এরা এসেছে একটু আগেই, আর আসতে না আসতেই আমেনা বেগমের বিলাপ শুরু হয়ে গেছে। আহনাফের জেদের কথা বোনদের শুনিয়ে বলেন, আমার আদরের ছেলে বাবু, জানিসই তো ওর বিয়েতে নাকি অনুষ্ঠান করতে পারবো না। তোরাই বল, এটা কোনো কথা? আমরা তো বাবা মা, আমাদেরও তো শখ আহ্লাদ আছে। ছোট ছেলে একটা আছে, ও কবে বিয়ে শাদী করে তার কোনো ঠিক ঠিকানা নেই। ততদিন বাঁচি নাকি মরি সেটা কে জানে বল। আহনাফ পাশেই সোফায় বসেছিল। মূলত ড্রয়িং রুমে এসেছিল শপিংয়ে যাবে বলে, কিন্তু মা তো কিচ্ছা কাহিনী শুরু করে দিয়েছে। খালামণিরা আহনাফের উপর খুবই অসন্তুষ্ট হলেন। অসন্তোষে বললেন, এগুলো আবার কি কথা বাবা? তোর বাপের কি টাকার আকাল পড়েছে? আহনাফ নিরুত্তর। সে জানে তার বারণে কিছু যায় আসে না, অন্তত বিয়ের আয়োজনের ব্যাপারে না। বাবা যে কমিউনিটি সেন্টারও ভাড়া করে ফেলেছেন এবং বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন করেছেন, সে কথা ইতিমধ্যে তার কানে চলে এসেছে। আহিল বোধহয় আহনাফের ভাবমূর্তি বুঝতে পারল, তাই সে মায়ের উদ্দেশ্যে বলল, মা, সময় তো চলে যাচ্ছে, কখন শপিং করতে যাবে আর কখন ফিরবে? তোমাদের মেয়েদের তো শপিং করতেও কম সময় লাগে না। কথা সত্য, মেয়েদের শপিং করার প্রসঙ্গ মানেই ধৈর্যের ব্যাপার, তার মধ্যে বিয়ের শপিং বলে কথা। তিনি গল্পের আসর ছেড়ে উঠে গেলেন। বোনদের বললেন বিশ্রাম নিতে। এই বাড়ি থেকে আমেনা বেগম, আহনাফ আর আহিল যাচ্ছে শপিংয়ে। জহির চৌধুরী বিয়ের আয়োজন ঘটিত বিষয় নিয়ে ব্যস্ত, তাই শপিং করতে যাওয়ার সময় নেই তার। যাওয়ার সময় ওরা কেয়া আর অর্ষাকে নিয়ে যায়। শপিং মলে গিয়ে অর্ষা হাঁ করে তাকিয়ে থাকে। চারদিকে এত ঝলমলে আলো, বিয়ের ভারী লেহেঙ্গা শাড়িগুলো চিকচিক করছে। অর্ষা অস্ফুট স্বরে বলে, কি সুন্দর। আমেনা বেগম কেয়াকে জিজ্ঞেস করলেন, বিয়েতে কি পরবে, লেহেঙ্গা না শাড়ি? কেয়া সলজ্জিত হেসে বলল, আপনাদের ইচ্ছে। ও মা, মেয়ে বলে কি, বিয়ে তুমি করবে, তোমার ইচ্ছে বলো। পাশ থেকে আহিল বলে, নিয়ে নাও আপু। থুক্কু ভাবি, এই সুযোগ কিন্তু বারবার আসে না মেয়েদের। কেয়া তবুও বলল, আপনাদের যা ভালো লাগে। আমেনা বেগম অর্ষাকে বললেন, বলো তো অর্ষা মা, কেয়ার জন্য কি নেওয়া যায়? অর্ষা খুঁটিয়ে খুঁটিয়ে সব পোশাক দেখছিল। আচমকা প্রশ্নের বাণ তার দিকে আসায় সে একটু অপ্রস্তুত হয়ে পড়ে। অপ্রস্তুতভাবেই হেসে বলল, আপনার ইচ্ছা। তিনি এবার হেসে ফেলেন, ছেলেদের দিকে তাকিয়ে বলেন, দুজনে একই রকম। আহনাফ, তুই বল কি নেব? আহনাফ বলল, তোমাদের ইচ্ছে, তবে লেহেঙ্গাই মনে হয় বেশি ভালো লাগবে। হ্যাঁ ভাইয়া, আমিও এটাই বলি। আহনাফের সাথে সহমত পোষণ করল আহিল। আমেনা বেগম বললেন, তাহলে লেহেঙ্গাই নেব। এরপর তিনি আহনাফ এবং আহিলকে নিয়ে অনেকগুলো লেহেঙ্গা থেকে একটা লেহেঙ্গা পছন্দ করে ক্রয় করলেন। লেহেঙ্গা দেখে অর্ষা কেয়াকে ফিসফিস করে বলে, আপু, লেহেঙ্গাটা দেখেই বোঝা যাচ্ছে অনেক ভারী, সামলাবে কিভাবে বলো তো? কেয়াও ফিসফিস করে বলল, এখন চুপ কর। আমেনা বেগম এখন শাড়ি দেখছেন। তিনি কেয়া আর অর্ষাকে বললেন, শাড়ি নিজেরা পছন্দ করে নাও। কেয়া শাড়ি নেড়ে চেড়ে দেখতে লাগলো। অর্ষা চুপ করে বসেছিল। তিনি বললেন, তোমাকেও বলেছি পছন্দ করতে। অর্ষা হেসে বলল, আমার লাগবে না। লাগবে না কি লাগবে না সেটা আমি দেখব, তুমি পছন্দ করো। ওই সবুজ শাড়িটা দেখি তো। একই সাথে দুই ভাই সেলসম্যানকে সবুজ শাড়িটার কথা বলে মুখ চাওয়াচাই করলো। আহিল হেসে বলল, আচ্ছা তুমিই দেখো। আহনাফ বলল, না থাক, তুই দেখ। তোমার বিয়ে, আজ তোমার জন্য সব ছাড়। এত ছাড় দেওয়া লাগবে না, তুই দেখ। আরে না ভাইয়া, আমি অর্ষার জন্য দেখতে চেয়েছিলাম, তুমি দেখো। আমেনা বেগম বলল, সমস্যা নাই, একরকম শাড়ি দুইটা নেব। সেলসম্যান দুঃখী দুঃখী কণ্ঠে জানালো, সরি ম্যাম, এই শাড়ি একটাই। আহনাফ আহিলের কাঁধ চাপড়ে বলল,
শাড়িটা অর্ষাই নেবে। অর্ষা সাথে সাথে মাথা নাড়িয়ে বলল, না না, শাড়িটা কেয়া আপু নেবে। এবার কেয়া বলল, শাড়িটা তুই নিবি। ছোটোখাটো ঝগড়া, কথা কাটাকাটি কেয়া ও অর্ষা এবং আহনাফ ও আহিলের মাঝে হয়ে গেল। আমেনা বেগম অসহায় দৃষ্টিতে ওদের মিষ্টি ঝগড়া দেখছেন। শেষমেশ আহনাফ ওর ভাইয়ের উপর রাগ করে সেলসম্যানকে বলল, ভাইয়া শাড়িটা দিন তো। সেলসম্যান শাড়িটা আহনাফের হাতে দিল। আহনাফ শাড়িটা নিয়ে অর্ষার কোলের উপর রেখে বলল, শাড়িটা আমি তোমায় বিয়েতেও উপহার দিলাম, খবরদার কোনো বাহানা করবে না। কেয়াও অর্ষার হাত চেপে ধরল যেন আর কিছু না বলে। আসলে আহনাফ এমনভাবে বলল যে অর্ষাও আর মুখের উপর বারণ করতে পারল না। শপিং করতে করতে প্রায় অনেক রাত হয়ে যায়। এত শপিং নিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়া সম্ভব নয় বলে সব গাড়িতে রাখে। আহিল আর আহনাফ গিয়ে সকলের জন্য খাবার নিয়ে আসে এবং গাড়িতে বসেই খায়। গাড়িতে ওঠার সময় আহিল অর্ষাকে বলল, ওড়না সরা, গাড়ির চাকাই লাগবে তো। বলেই সে নিজেই ওড়নাটা সরিয়ে দিল। অর্ষা তখন আহিলের শার্ট ধরে টেনে কাছে আনে, ফিসফিস করে বলে, কেন তুই আমার জন্য শাড়িটা পছন্দ করতে গেলি? আহিলও ফিসফিস করে বলল, আমি কি জানতাম নাকি ভাইয়াও শাড়িটা পছন্দ করবে? এনিওয়ে, শাড়িটা কিন্তু আসলেই সুন্দর, তোকে অনেক মানাবে। আমাকে তো ধমক দিলি, ভাইয়াকে থ্যাঙ্কস দিস, বুঝলি? এরপর আহিল হেসে সামনে গিয়ে বসে। অর্ষাদের বাড়িতে পৌঁছে দিয়ে শপিংয়ের ব্যাগ সব বাড়ির ভেতরে দিয়ে যায় আহনাফ এবং আহিল। আর সত্যি আহনাফ চলে যাওয়ার সময় অর্ষা পিছু ডেকে বলল, থ্যাংক ইউ শাড়িটা গিফট করার জন্য। আহনাফ মুচকি হেসে বলল, মোস্ট ওয়েলকাম। এত এত শপিং এবং নিজের জন্য এত দামি শাড়ি গয়না দেখে কুসুম ভীষণ খুশি হয়। তার জন্য যে এত কিছু কেনাকাটা করা হবে এটা সে স্বপ্নেও ভাবেনি। আজকের সকাল অন্যরকম সুন্দর, চারদিকে শুধু আনন্দের সমাহার। ভোর থেকেই অর্ষা বাকি সবার সাথে কাজে লেগে পড়েছে। সকালে গায়ে হলুদ এবং রাতে বিয়ে। হলুদের জন্য আলাদা করে কোনো অনুষ্ঠান করবে না বলে নিয়ম রক্ষার জন্য সকালে হলুদ মাখানো হবে। নিয়ম রক্ষাটা আসলে শুধু কেয়াদের বাড়িতেই হয়। আহনাফের বাড়িতে ওর কাজিন মহল, ভাই, বন্ধুবান্ধব মিলে সবাই ছাদেই গায়ে হলুদের জন্য বিশাল আয়োজন করেছে। সঙ্গে নাচ গান তো আছেই। সকাল 10টা নাগাদ অর্ষার বাসায় আসে গ্যাঞ্জাম পার্টির সকলে। অর্ষাকে তাড়া দিয়ে বলে, চল। অর্ষা ভ্রু কুঞ্চন করে জানতে চায়, কোথায়? উত্তরে লামিয়া বলল, আহিলদের বাসায়। আহনাফ ভাইয়ার তো বেশ জাঁকজমকভাবেই গায়ে হলুদ হচ্ছে। কেয়া আপুর তো হলুদ মাখানো শেষ, আমরা এখন ওই বাড়িতে যাব। পাগল নাকি তোরা? আমি কেন যাব, তোরা যা। দিদার বলল, ঢং, তুই কেন যাবি মানে কি? আফরিন আপুর বিয়েতে কেন গেছিলি? আহিলের বোন বলেই তো। তাহলে এখন আহনাফ ভাইয়ার হলুদে কেন যাবি না? নিজের বেয়ানের সাথে বিয়ে হচ্ছে বলে এত অনিয়ম? অর্ষা অসহায় কণ্ঠে বলল, তোরা বুঝতে পারছিস না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এখন কাজ করার জন্য অনেক মানুষজনও আছে, তুই চল তো। রুহুল সে সময় পাশ দিয়েই যাচ্ছিল। আশিক ওকে ডেকে বলল, ওই ভাইয়া শুনো। রুহুল ব্যস্তভাবে এগিয়ে এসে বলে, কি হয়েছে? তাড়াতাড়ি বল, কত কাজ পড়ে আছে আমার জানিস? জুঁই বলল, আমরা আহিলের বাসায় যাব ভাইয়ার হলুদে, অর্ষাকেও নিয়ে যাব। রুহুল এক কথাতেই রাজি হয়ে বলল, আচ্ছা নিয়ে যা, কিন্তু তাড়াতাড়ি আসিস। বিকেলে কিন্তু কেয়াকে পার্লার থেকে সাজাতে আসবে। আমাদের সবাইকে আবার কমিউনিটি সেন্টারে যেতে হবে। রেশমি বলল, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমরা তাড়াতাড়ি চলে আসব। রুহুল হেসে বলল, ঠিক আছে। ভাইয়া পারমিশন দিয়ে দিয়েছে, এখন আর গ্যাঞ্জাম পার্টিকে পায় কে? ওরা অর্ষাকে বগল দাবা করে ওই বাড়িতে নিয়ে যায়। গায়ে হলুদেও যে এত মানুষ হতে পারে সেটা ধারণার বাইরে ছিল ওদের। এখানে অর্ধেক মানুষজন তো আহিলদের আত্মীয় স্বজনই। আহিলি এসে ওদেরকে ছাদে নিয়ে যায়। সুযোগ পেয়ে আহনাফের কাজিন ও বন্ধুরা ওদেরকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দেয় আর বলে, বেআই বেআইনদের সাথে হলুদ হলুদ না খেললে কি হয়? আশিকের অবস্থার নাজেহাল, সে চোখ মেলেই তাকাতে পারছে না। এক চোখ দিয়ে পিট পিট করে তাকানোর চেষ্টা করে বলে, সুখে থাকতে কিলাই ছিল ভূতে, এই জন্যই আসছিলাম হলুদ দিতে। জুই চোখ মুখ শক্ত করে বলে, মরতে গেলেও তোর কবিতা বলা বন্ধ হবে না। বাড়ি ফেরার সময় আহিলকে আর খুঁজে পাওয়া গেল না। বেশি দেরি করা যাবে না বলে আহনাফ আর আমেনা বেগমকে বলেই ওরা বাড়িতে চলে যায়। অর্ষা বাড়িতে ফিরতে ফিরতে পার্লারের মেয়েরা সাজাতে চলে এসেছে। এরা বেশ নামি দামি পার্লারের লোক।
অবশ্যই হবে না বা কেন? জহির চৌধুরী বড় ছেলের বিয়ে বলে কথা, তিনিই তো ওদের হায়ার করেছেন। মেয়েরা সব লাইন ধরে মেহেদি দিচ্ছিল। পার্লার থেকে সর্বমোট 6জন মেয়ে এসেছে। এরা কাজে যে কতটা দক্ষ ও পটু সেটা শটপট মেহেন্দি দেওয়া দেখেই বোঝা যাচ্ছে, এবং ডিজাইনও যে নিঃসন্দেহে অনেক বেশি সুন্দর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেয়া অর্ষাকে দেখে বলল, এতক্ষণ লাগে তোর আসতে? বস এখানে। অর্ষা পাশে বসলো। কেয়া পার্লারের মেয়েটিকে বলল, এইটুকু দিলে তো আমার মেহেন্দি দেওয়া শেষ, এরপর ওকে দিয়ে দেবেন। ইস না, আমি মেহেন্দি দেবো না, আমার ভালো লাগে না, মুখ বাঁকিয়ে বলল অর্ষা। কেয়া ধমক দিয়ে বলল, চুপ, এত নিরামিষ কেন তুই? আমার বিয়ে, সুতরাং আমার কথা রাখতে হবে। আমার ভাল লাগে না তো, চলেই তো যাবো আজ, রাখবি না আমার কথা? অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলে, পেয়েছো তো এক অজুহাত, আচ্ছা দেব, হ্যাপি। কথার মাঝেই কেয়ার হাতে মেহেদি দেওয়া শেষ। এবার অর্ষার পালা। মেহেদি দিতে তার বিরক্ত লাগলেও চুপ করে বসে থাকে। মেহেদি শুকানো পর্যন্ত অপেক্ষা করা তো আরও বেশি বিরক্তের। মেহেদি দেওয়ার পর শাড়ি পরা, সাজগোজ এসব করতে গিয়ে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। কুসুম একটু পর এসে তাড়া দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। এবারও এসে সে বলল, হলো তোদের? কেয়া বলল, শেষ। কুসুম অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে থেকে বলল, তোকে সুন্দর লাগছে। কেয়া মুচকি হাসলো। কিছুক্ষণ বাদেই সবাই কমিউনিটি সেন্টারে চলে যাবে। এর মাঝে 2 গাড়ি ভর্তি লোকজন আগেই চলে গেছে। বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে কেয়া আর অর্ষা। কে আজ শ্বশুরবাড়ি চলে যাবে এই দুঃখে কান্নাকাটি করেই অর্ষা শেষ। কেয়া বারবার ওকে সান্ত্বনা দিয়ে বলছে, আমাদের তো আবার দেখা হবে নাকি? তুই এভাবে কাঁদছিস কেন বলতো? মেকআপ নষ্ট হয়ে যাবে তো। রুহুল তখন বাইরে থেকে বাড়িতে আসে। অর্ষা আর কেয়াকে কাঁদতে দেখে বলে, কি হয়েছে? কেউ কিছুই বলল না। রুহুল কান্নার কারণ অনুমান করতে পেরে এই ব্যাপারে আর কিছু বলল না। সে অর্ষাকে বলল, তোর ভাবি বাইরে আছে, তিয়াসকে নিয়ে গিয়ে আয় তো, জ্বালাচ্ছে খুব। অর্ষা চোখের পানি মুছে বাইরে চলে যায়। গাড়ি এখন একটা, বাকি আত্মীয়রা আগেই চলে গেছে। এখন সব বাচ্চারা আর কাজিনরা আছে। কুসুম ওদের সাথে চেঁচামেচি করছে যাতে ওরা পরে যায়। ওরাও নাছোড়বান্দা, ওরা এখনই যাবে। এদিকে আগের 2টো গাড়িও এখনও এসে পৌঁছায়নি। অর্ষাও ওদের বোঝাতে সক্ষম হয়নি, তাই সে গিয়ে রুহুলকে আবার এদিকে পাঠিয়ে দেয়। গ্যাঞ্জাম পার্টির সকলে এসে পড়ে তখন। অর্ষাকে বলে, বের হবি কখন? তিয়াস অর্ষার কোলে ঘুমিয়ে পড়েছে। অর্ষা ওকে কোলে নিয়ে মৃদু ঝাঁকানি দিতে দিতে বলল, এই তো বের হব। রুহুল ওদেরকে বুঝিয়ে বাড়ির ভেতরে ঢোকে। অর্ষাকে বলে, যা কেয়াকে ডেকে আন, তোরা আগে চলে যা, গাড়ি আসতেছে। আমরা পোলাপান যা আছে ওদেরকে নিয়ে পরের গাড়িতে যাব। অর্ষা রুমে যায় কেয়াকে ডাকতে, কিন্তু কেয়া নেই। 3 রুমের এক রুমেও পাওয়া গেল না, ওয়াশরুমেও না। অদ্ভুত ব্যাপার। এরা সবাই মিলে খোঁজা শুরু করে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কেয়াকে পাওয়া গেল না। ওর গায়ের লেহেঙ্গা, অলংকার সব কিছু বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা। কোথায় গেছে কেউ জানে না। তবে আহনাফদের দেওয়া একটা কিছুও যে নেয়নি সেটা একদম স্পষ্ট। ফোনও বন্ধ। রুহুল এবং কুসুমের দিশেহারা অবস্থা। কুসুম কাঁদছে। রুহুল মাথায় হাত দিয়ে বারান্দায় বসে পড়ে। ততক্ষণে সে তীক্ষ্ণ দৃষ্টিতে অর্ষার দিকে তাকায়। বসা থেকে উঠে এসে অর্ষাকে জিজ্ঞেস করে, কেয়া কোথায়? অর্ষা কাঁদছিল। ভাইয়ের এহেন প্রশ্ন শুনে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। কেয়া কোথায় সেটা তো তার জানার কথা নয়। সে থতমত খেয়ে বলে, আমি কিভাবে জানবো? কেয়ার সাথে লাস্ট তুই কথা বলছিস, তুই ছিলি ওর সাথে, বল কোথায় গেছে? রুহুল রেগে জিজ্ঞেস করে। অর্ষা কাঁদতে কাঁদতে এক কাকুতি মিনতি করে বলে, ভাইয়া বিশ্বাস করো, আমি সত্যিই জানি না। জানি না বললে তো শুনবো না। ও কোথায় গেছে? পালিয়েছে? সত্যি করে আমায় বল, কার সাথে পালিয়েছে? আমি জানি না। রুহুল এবার সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই সব জানিস, তুই ওকে পালাতে সাহায্য করেছিস। অর্ষা মাথা নত করে দাঁড়িয়ে কাঁদতে থাকে। রুহুল রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। একটু দম নিয়ে বলে, তুই যখন ওকে পালাতে সাহায্য করেছিস তখন ওর বদলে বিয়েটা তুই করবি। অর্ষা চমকে তাকায়, কাঁদতে কাঁদতেই বলে, আমি কেন ওনাকে বিয়ে করব? আমি বিয়ে করব না। তোর কোনো কথাই শুনছি না। তোর সাথেই এখন আহনাফের বিয়ে হবে। রুহুল জহির চৌধুরীকে ফোন করার পূর্বে তিনিই খবর পেয়ে ছুটে এসেছেন। হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে বলেন, কি হয়েছে? রুহুল অপরাধীর মতো মাথা নত করে বলে, কি থেকে কি হয়ে গেল বুঝতে পারিনি আঙ্কেল। কেয়া যে কেন চলে গেল, কোথায় চলে গেল, কিচ্ছু জানি না আমি।
ও এমন কিছু করবে সত্যিই বুঝতে পারিনি। জহির চৌধুরী কি বলবেন বুঝতে পারছেন না। তিনি বিমর্ষ হয়ে বললেন, তুমি কি বুঝতে পারছো রুহুল? এটা শুধু বিয়ে নয়, আমার মান সম্মানের বিষয়। আমার বড় ছেলের বিয়ে, কত আত্মীয় স্বজন, অনুষ্ঠান আয়োজন সব কিছু ভেস্তে যাবে। মান সম্মান কি ফিরিয়ে আনা যাবে? কিচ্ছু হবে না আঙ্কেল। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার বোনকে আমি আহনাফের হাতে তুলে দিতে চাই। ওকে তো আপনারা ভালো করে চেনেন, নতুন করে ওকে তো চিনতে হবে না। তিনি চিন্তিত হয়ে অর্ষার দিকে তাকিয়ে বললেন, কিন্তু অর্ষা কি রাজি হবে? কুসুম সাথে সাথে বলল, ও রাজি, কোনো সমস্যা নেই। আহনাফ মানবে তো? কেয়া পালিয়েছে শুনে তো তোমার আন্টির মাথা নষ্ট হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আহনাফের কানেও কথাটা চলে গেছে। জানোই তো আমার ছেলে কতটা ইন্ট্রোভার্ট, গম্ভীর হয়ে আছে, কোনো প্রতিক্রিয়া এখনো দেখায়নি। অর্ষার কথা আমেনাকে আমিও বলেছিলাম। তোমরা কি বলো, না জেনেই আহনাফকে কিছু বলতে বারণ করেছি? রুহুল বলল, আপনি আহনাফকে মানান, আমরা অর্ষাকে নিয়ে আসছি। কেয়া পালিয়েছে শুনে আহনাফ নিশ্চুপ হয়ে যায়। সে কষ্ট পেয়েছে, অপমানিত হয়েছে। বিয়ে না করে এভাবে যদি চলেই যাবে, তবে আগেই কেন না করলো না? কেন বিয়েতে রাজি হয়ে শেষমেশ এভাবে তাকে এবং তার পরিবারকে সকলের সামনে অপদস্থ করলো? এক ধাক্কা সামলাতে না সামলাতে আর এক ধাক্কা খেলো যখন বাবা এসে কেয়ার বদলে অর্ষার সাথে বিয়ের কথা বললেন। আহনাফ সঙ্গে সঙ্গে প্রস্তাব নাকচ করেছে। সে এই বিয়ে করতে রাজি নয়। কোনোভাবেই যখন আহনাফকে মানানো যাচ্ছিল না, তখন জহির চৌধুরী বললেন, এখন বাবা হয়ে কি আমি তোর পা ধরবো বল? কেয়া পালিয়েছে এই খবর অলরেডি রটে গেছে। কেয়ার বদলে অর্ষার সাথে বিয়ে হবে এটাও এখন এক কান থেকে আর এক কানে চলে গেছে। এখন তুই যদি অর্ষাকে বিয়ে না করিস, বুঝতে পারছিস কি অবস্থা হবে? আমার মান সম্মান তো নষ্ট হবেই, সাথে অর্ষারও। আহনাফ ক্ষেপে বলে, অযথা তোমরা নির্দোষ মেয়েটাকে কেন শাস্তি দিচ্ছ বলো তো? আমরা কিছু করিনি, ওর ভাই ভাবিই বলেছে। অর্ষাও রাজি। বাবা, শুধু তুই রাজি হয়ে যা। বাবা মা ও আত্মীয় স্বজন এবং অর্ষার সম্মানের কথা ভেবে আহনাফ বিয়েতে রাজি হয়ে যায়। কেয়ার বদলে বউ সেজে এখন বসে আছে অর্ষা। পাথরের মূর্তির মতো হয়ে আছে, শুধু চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কমিউনিটি সেন্টারে সবাই থাকলেও আহিল নেই। গ্যাঞ্জাম পার্টি আফরিনকে জিজ্ঞেস করে জানতে পারল ছোট ফুপি কানাডা থেকে সরাসরি এখানে আসবে, তাই আহিল ওদেরকে রিসিভ করতে গেছে। ওর জন্য আর অপেক্ষা করা গেল না, বিয়েটা হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে।